7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা, রাজস্ব লক্ষ্য 5,64,000, ঘাটতি 2,26,000 কোটি। ঋণপত্রের উৎসে কর কমায় স্বস্তি আসবে চাল ডাল সহ কৃষি পণ্যে। অপরিবর্তিত করমুক্ত আয়সীমা, ঘাটতি পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্যোগ চান সংশ্লিষ্টরা। মেজর সিনহা হত্যা মামলায় নিম্ন আদালতের রায় হাইকোর্টে বহাল, সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি সিনহার বোনের। এবং ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলায় রাশিয়ার 40 যুদ্ধ বিমান ধ্বংস, $7 বিলিয়ন ক্ষয়ক্ষতি, কয়েকজনকে গ্রেফতারের দাবি মস্কোর। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। 7,90,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। এতে জিডিপি লক্ষ্য 5.5 এবং রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা বলেন, আগামী মাসে মূল্যস্ফীতি 8% নামিয়ে আনা সম্ভব হবে। এর আগে 2025-26 অর্থ বছরের বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। দর্শক, রিপোর্টটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেশের ইতিহাসে প্রথম বাজেট দিল অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এছাড়াও 2024-25 অর্থ বছরের সংশোধিত জাতীয় বাজেট এবং অর্থ বিল 2025-26 উপদেষ্টা পরিষদে অনুমোদন পায়। পরে দেশের 54তম জাতীয় বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় এবার রেডিও টেলিভিশনে বাজেট ঘোষণা করে গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে গঠিত অন্তর্বর্তী সরকার, যার আকার 7,90,000 কোটি টাকা। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ভেঙে পড়া আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি, শ্রমিক অসন্তোষ প্রশমিত করে শিল্প খাতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং বিগত সরকারের সময়ে লাগামহীন দুর্নীতি ও অব্যবস্থার ফলে চরম সংকটাপন্ন ব্যাংকিং খাতে শৃঙ্খলা পুনরুদ্ধারের মতো কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যুতের দাম আপাতত বাড়ছে না, আর আগামী মাসে মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে 8%। বাজেটে অগ্রাধিকার পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিগত সময়ে প্রতি অর্থ বছরে বাজেটের আকার বাড়লেও দেশের অর্থনীতি কয়েক বছর ধরেই মন্দার সময় পার করছে, তাই এবার কিছুটা কাটছাট করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা 5,64,000 কোটি এবং ঘাটতি ধরা হচ্ছে 2,30,000 কোটি টাকা। কর ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং কর আদায়ের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনাকে রাজস্ব নীতি হতে পৃথক করার লক্ষ্যে অধ্যাদেশ জারি করা হয়েছে। 35,000 কোটি টাকা কমিয়ে নতুন অর্থ বছরের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নির্ধারণ করা হয়েছে 2,30,000 কোটি টাকা। শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ, যার মাধ্যমে আমূল পরিবর্তন হবে দেশের মানুষের জীবনমানের এবং মুক্তি মিলবে বৈষম্যের দুষ্ট চক্র থেকে। আর্থসামাজিক উন্নয়ন, সুরক্ষা, মৌলিক সেবার নিশ্চয়তা, কর্মসংস্থান, বৈষম্য নিরসন ও জনকল্যাণমুখী বাজেটের লক্ষ্য অন্তর্বর্তী সরকারের। অর্থ উপদেষ্টা বলেন, আগের আমলে এসব বিষয় শুধু প্রস্তাবনায় সীমাবদ্ধ থাকলেও এবার বাস্তবায়ন করা হবে। সম্পদের সুষম বন্টন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবারের বাজেটের অন্যতম লক্ষ্য। নতুন অর্থ বছরে এডিপির 5 খাতেই যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে দেয়া হচ্ছে 59,000 কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত, আর তৃতীয়তে রয়েছে শিক্ষা। এছাড়া 405 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য।
কর জিডিপি অনুপাত বাড়ানো, স্থানীয় শিল্পের সহজীকরণ, রাজস্ব আহরণ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান, এফডিআই আকর্ষণ, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি সহ ভ্যাট ব্যবস্থা সহজ করার উপর জোর দেওয়া হচ্ছে প্রস্তাবিত বাজেটে। আমাদের এবারের বাজেট কিছুটা ব্যতিক্রমধর্মী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে বাজেটের সবচেয়ে ইতিবাচক দিক স্থানীয় ঋণপত্র কমিশনের উৎস কর অর্ধেক করা। এতে চাল ডাল সহ বেশ কিছু কৃষিপণ্যে আসবে স্বস্তি। অপরিবর্তিত রাখা হয়েছে করমুক্ত আয়সীমা। তবে ঘাটতি পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর উদ্যোগ চান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের আরেকটি রিপোর্ট। জনবান্ধব করতে এবারের বাজেটে বেশ কিছু উদ্যোগ নিয়েছে সরকার, যার কারণে নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্য ও সেবার মূল্য কমবে, অন্তত এটাই ধারণা করা হচ্ছে। দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্থানীয় ঋণপত্র কমিশনের উৎসে কর কমিয়ে অর্ধেক করা হচ্ছে। এর ফলে কমবে চাল, ডাল, আটা, লবণ, ভোজ্য তেল সহ একাধিক কৃষি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। কমবে পরিবেশ বান্ধব পণ্য এবং কম্পিউটার ও ফলমূলের দাম। স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটজাত তরল দুধ, পলিপ্রোপাইলিন, স্টাপল ফাইবারও পাচ্ছে ভ্যাট অব্যাহতি। আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে গেলে তো আমাদের সমস্যা। সেজন্য আমরা চাই যেন বাজারের দাম সবকিছু কম থাকে, চাল, ডাল, সবজি সবকিছুই দামটা কম থাকে। নিত্যপণ্যের দাম কমানোর উদ্যোগ সাধুবাদ পেলেও এ ব্যাপারে দ্রুত কার্যকর উদ্যোগ জরুরি বলে মনে করেন ব্যবসায়ীরা। 2 টাকা কেজিতে কমে যায়, তাহলে একজন দেখা যাচ্ছে 5 কেজি জায়গায় তো 10 কেজি নিয়ে যাবে, তা আমরা দেখা যাচ্ছে 1 টাকা করে লাভ করলে 10 টাকা হবে। চাল কোন ডাল কোন যা কোন যদি দাম কমে তো একটা স্বস্তি আসবে। নিত্য প্রয়োজনীয় জিনিসের যদি দাম লাগামের ভিতরে থাকে তাহলে তো সকলে উপকৃত হবে। বাচক খুচরো যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোয় গণপরিবহনের ভাড়াও কমছে। এলএনজি আমদানিতেও একই উদ্যোগ, যার কারণে বিদ্যুতের দামও গ্রাহক পর্যায়ে কমবে। পরিবহন সংশ্লিষ্টরাও এতে খুশি। যদি জিনিসপত্রের দাম কমায়, পার্টসের দাম কমায়, মোবিলের দাম কমায়, চাকার দাম কমায়, সেটা আমরা অনেক লাভবানের দিকে অগ্রসর হতে পারবো। এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের জন্য একটু কষ্টটা কমবে। সব দিক থেকে আমরা যদি সহজলভ্য কিছু পাই তাহলে আমরাও ইনশাল্লাহ চেষ্টা করব যাত্রী মান আরো উন্নয়ন করার জন্য। এবার বাজেট প্রস্তাবনায় 39টি সেবার ক্ষেত্রে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কমবে। এদিকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যে ভ্যাট এবং শুল্ক ও কর বাড়ানো হয়ে থাকে। বিভিন্ন হারে আমদানি শুল্ক আর কর বাড়ানোতে স্বাভাবিক কারণেই বেড়ে যায় সেসব পণ্যের দাম। ফ্রিজ, এসি, মোবাইল ফোন, ব্লেড, বাস, ট্রাকের বেশ দাম বাড়তি হবে। টেবিল ওয়্যার, সুতাসহ রড, হেলিকপ্টার, বিদেশি চকলেট, খেলনার দামও বাড়বে। পাশাপাশি মার্বেল, গ্রানাইট, ব্যাটারি চালিত রিক্সা কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। উচ্চ মূল্যস্ফীতির সময় নতুন করে দাম বাড়লে মানুষের জীবনযাপনের ব্যয়ও বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। মানুষের যে মূল্যস্ফীতির চাপ অনুভব করছেন, তাদের জীবন যে অতিষ্ঠ হয়ে গেছে মূল্যস্ফীতির কারণে, তো সুতরাং তাদের জন্য তো কিছুটা স্পেস তৈরি করে দিতে হবে, এবং সেটা হতে পারে যে করমুক্ত আয়সীমা, এবং সেই বিষয়ে আসলে একটা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে এক ধরনের যদি এই করমুক্ত আয়সীমা করার ব্যবস্থা করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাই মানুষের জন্য কাম্য হবে। রাজস্ব ঘাটতি পূরণে নিয়মিত করদাতা বা ভোক্তাকে টার্গেট নয়, বরং কর নিয়ে কারসাজিতে জড়িতদের টার্গেট করা উচিত বলে মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পরবর্তী সরকারের জন্য এ বাজেট বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। বিকেলে রাজধানীর হোটেল সারিনায় বাজেট প্রতিক্রিয়া এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিগত সরকার যেভাবে বাজেটের সাইজ বাড়াতে যে জায়গায় নিয়ে গেছে, সেটার সাথে বাংলাদেশের রাজস্ব আয়ের কোনো সম্পর্ক নেই। রাজস্ব আয়কে ভিত্তি করে আসলে বাজেট করা উচিত। তাহলে আপনার প্রাইভেট সেক্টরে মানি ফ্লোটা থাকলো, তার বিনিয়োগ থাকলো, এবং ইন্টারেস্ট রেটটা কমে আসলো, আপনার বিদেশ থেকে ঋণটা কমে আসলো, ঋণ সার্ভিসিং কমে, যে সুদের হার, সুদটা কম পেমেন্ট করতে হবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা খুব একটা সরে আসতে পারি। বহুল আলোচিত সাবেক মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে সিনহার পরিবার ও রাষ্ট্রপক্ষ। তবে তৎকালীন পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তাদের চাপে কক্সবাজার পুলিশের অনেকে ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ করেন বাদী ও তার সহযোগীরা। কাজী পাপুর রিপোর্ট। আলোচিত হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় পুরো দেশকে। পুলিশের গুলিতে একজন সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুতে ফুঁসে ওঠে সবাই।
2020 সালের 31 জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে মেজর সিনহা 2 হাত উঁচু করে নামলেও পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনা ভিন্ন খাতে নিতে মাদককাণ্ড সাজায় পুলিশ। এই হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে বরখাস্ত টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। 6 আসামির যাবজ্জীবনের আদেশও বহাল রইল। বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের বেঞ্চ এই রায় দেন। আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতে রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল। আমরা যে ন্যায় বিচারটা আজকে পেয়েছি প্রিন্সিপাল অ্যাকিউজদের বিষয়ে, সেইটা কোনোভাবেই আমরা ব্যাহত করতে দিতে চাই না। মেজর সিনহা তার জীবন দিয়ে যত মানুষের জীবন রক্ষা করে গেছেন, তাদের প্রতিটি নিঃশ্বাস তার আত্মার শান্তি মাগফিরাত কামনা করবে। বিচারের পরবর্তী ধাপগুলো দ্রুত শেষ করে রায় কার্যকর চান মামলার বাদী নিহত সিনহার বড় বোন। যদিও কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ হোসেন ধরাছোঁয়ার বাইরে থাকায় আক্ষেপ জানান তিনি। চেইন অফ কমান্ডের অর্ডার ছাড়া কোনো কিছু হয়, উনি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক অবশ্যই ওনার ইনভলভমেন্ট ছিল। তো আসলে ওনাকে যে আমরা কোনোভাবেই আনতে পারিনি এই জায়গাটায়, মানে বিচারের আওতায়, সেই জায়গাটায় কিন্তু একটা অসন্তুষ্টি রয়েছে আমাদের। এই মামলার সম্পৃক্ত করতে গেলে এই মামলার বিচার প্রক্রিয়াটা অনেক জটিল হয়ে যাবে। আরও এই মামলা আবার যদি রিমান্ডে যায় তাকে ইনক্লুড করে আনা হয়, তাহলে ন্যায় বিচার পরাভূত হবে। সাবেক সেনা কর্মকর্তাদের অভিযোগ তৎকালীন আইজিপি বেনজির ও র্যাবের তৎকালীন ডিজি চৌধুরী মামুনের চাপে এসপিকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। 3 বাহিনীর পক্ষ থেকে আমরা সন্তুষ্টি প্রকাশ করছি আজকের এই রায়ে। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে। সেই দিন আমরা একটা কম্প্রোমাইজ করতে হয়েছিল। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত, চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। আপিল বিভাগে গেলে মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। কাজী পাপ্পু, মোহনার সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে আলোচনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠক বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকটির উদ্বোধন করবেন কমিশন সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় ধাপের ধারাবাহিক সংলাপ শেষে আসতে পারে জুলাই সনদের ঘোষণা। গত 19 মে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম দফায় আলোচনা শেষ হয়। দর্শক, ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী এসইউ সেলিম, যুক্ত হব তার সাথে। সেলিম, সংলাপ তো হচ্ছে উপদেষ্টার সাথে ঐকমত্য কমিশনের সংলাপের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? বিশেষ করে রাজনৈতিক দলগুলোর বক্তব্য কি? সোনি, আপনি যেমনটি বলছিলেন যে জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকের বিএনপি এবং জামায়াতে ইসলাম, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে বৈঠক চলছে, সেই বৈঠকে আছে আজকে দ্বিতীয় দফা বৈঠক। আপনি বলছিলেন যে দ্বিতীয় দফা বৈঠকে আসলে বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে নির্বাচনের ইস্যুটা এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে সংস্কারের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো যেগুলোর মধ্যে অনৈক্যর বিষয় রয়েছে, সেই বিষয়গুলোতে সব রাজনৈতিক দলকে আসলে ঐকমত্য করার জন্য প্রধান উপদেষ্টা আজকে বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন। এবং আজকে প্রথমে আমরা দেখেছি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং তার সাথে আরও 2 জন সদস্য নিয়ে তিনি 3 সদস্যের প্রতিনিধি দল তারা প্রবেশ করেছেন ফরেন একাডেমিতে, যেখানে প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ রয়েছেন এবং অন্যান্য সদস্যরা রয়েছেন, তাদের সঙ্গে তারা বৈঠক বসছেন। এরপরে আমরা দেখেছি এনসিপির নাহিদ ইসলাম আখতার এবং আরও একজন সদস্যের নেতৃত্বে 3 সদস্য তারা এই ফরেন একাডেমিতে প্রবেশ করেছেন। এরপর আসলে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ আমরা দেখেছি যে ফরেন একাডেমিতে প্রবেশ করেছেন। এরপর আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা ফরেন একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন এবং সেখানে সংস্কার, বিচার এবং নির্বাচনের বিষয়টি প্রাধান্য পাচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু তাদের সেই বক্তব্যগুলো তুলে ধরছেন। একটু আগে কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বাইরে এসেছেন এবং তিনি আমাদেরকে আসলে বৈঠকের বিষয়বস্তু জানিয়েছেন। তিনি সেখানে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কী কী বক্তব্য দিয়েছেন সেই বিষয়গুলো জানিয়েছেন এবং তিনি বলছেন যে আসলে প্রধান উপদেষ্টা গত বেশ কিছুদিন ধরে তার যে বক্তব্য, সেই বক্তব্যেই তিনি আজকে উপস্থাপন করেছেন। তিনি বিচার, সংস্কার এবং নির্বাচনের বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং তিনি রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন যে আসলে নির্বাচন এবং সংস্কার, বিচার নিয়ে আসলে তাদের মধ্যে যে উদ্বেগ সেই উদ্বেগে থাকার কোনো কারণ নেই এবং একই সঙ্গে রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন এবং তারা বের হলে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো যে তারা প্রধান উপদেষ্টার কাছে কী কী বিষয়গুলো তুলে ধরেছেন। সোনিয়া। সেলিম, আপনাকে ধন্যবাদ।
এবারে জানাবো দেশের বাইরের খবর। হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাশিয়ার 5টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত 40টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। টাকার অঙ্কে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $7 বিলিয়ন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, হামলায় রুশ বিমান ঘাঁটি 34% কৌশলগত ক্রুজ মিসাইল ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। হামলার কথা স্বীকার করে ট্রাক চালক সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারের দাবি করেছে রাশিয়া। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 3 বছরের সংঘাতে এটি ছিল ইউক্রেনের সবচেয়ে সফলতম হামলা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, স্পাইডার্স ওয়েব নামের অপারেশনটি 1.5 বছরের বেশি সময় ধরে পরিকল্পনার পর বাস্তবায়ন করা হয়। এটি ছিল ফ্রন্টলাইন থেকে প্রায় 4500 কিলোমিটার দূরে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সবচেয়ে দীর্ঘপথ পেরিয়ে চালানো অভিযান। ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিও যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যায় কালো রঙের ছোট ড্রোনগুলো কন্টেইনার সদৃশ্য কাঠামোর ভিতরে লুকানো ছিল, যা বিশাল ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। পূর্ব নির্ধারিত স্থানে পৌঁছানোর পর ট্রাকের ছাদ রিমোট কন্ট্রোলের সাহায্যে খুলে দেওয়া হয়। ইউক্রেন সীমান্তের প্রায় 4300 কিলোমিটার দূরে ইরোকুটস্ক অঞ্চলের বেলায়া বিমান ঘাঁটি এবং ফ্রন্টলাইন থেকে প্রায় 2000 কিলোমিটার উত্তরে ওলেনিয়া বিমান ঘাঁটিতে হামলা চালায় এইসব ড্রোন। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলায় মোট 117টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে প্রায় $7 বিলিয়ন সমপরিমাণ রুশ কৌশলগত সামরিক বিমান ধ্বংস হয়েছে। মুরোমানস্ক, ইরোকুটস্ক, ইভানোভা, রিয়াজান এবং আমুর অঞ্চলের 5টি বিমান ঘাঁটিতে হামলার কথা স্বীকার করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইভানোভা, রিয়াজান ও চীন সীমান্ত ঘেঁষা রাশিয়ার ফার ইস্ট অঞ্চল আমুর এলাকায় চালানো অন্যান্য হামলা প্রতিহত করা হয়েছে। হামলার ঘটনায় ট্রাক চালক সহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের দাবিও করেছে মস্কো। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, হামলা প্রস্তুতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের রাশিয়া থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে। ঈদযাত্রার তৃতীয় দিনে রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। বেশিরভাগ ট্রেনই ছেড়েছে নির্ধারিত সময়। এবং ফারুক আহমেদের রিজ হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ। আইনি প্রক্রিয়া, নতুন সভাপতি নিয়োগ, বললেন বিসিবির আইনজীবী। আবারও আমন্ত্রণ জানাচ্ছি মোহনা সংবাদের সাথে আছে আমি সোনিয়া ইসলাম। রেলপথে ঈদযাত্রায় তৃতীয় দিনে রাজধানী ছেড়েছেন বিপুল সংখ্যক মানুষ। কয়েকটি ট্রেন শিডিউল ভাঙলেও বেশিরভাগ ছেড়েছে নির্ধারিত সময়। 3 স্তরের চেকিংয়ের কারণে আগের চেয়ে বিনা টিকিটে ভ্রমণ কমেছে বলে দাবি কর্তৃপক্ষের। মাহবুব হাসানের রিপোর্ট। ঈদের আনন্দ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার যে অপেক্ষা তা যেন শেষ হতে চায় না। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা রেলওয়ে স্টেশনে তাই ঘরমুখো মানুষের ভিড় চোখে পড়ার মতো। অনেক ভালো, অলমোস্ট 6 মান্থ পর যাইতেছি। যদিও অনেকটা সহজ হয়েছে আসতে, কারণ হচ্ছে ভলান্টিয়াররা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছিল। আমরা সহজে টিকিট পাচ্ছি, যেহেতু হয়রানি শিকার হচ্ছে না আমরা। গ্রামে গিয়ে ঈদকে ঘিরে নানা পরিকল্পনার কথা জানান অনেকে। দাদা বাসায় যাচ্ছি, ভেন্ডি দিব, নতুন জামা পরবো, খেলনা কিনবো, ঈদ করবো। দুদিন পর ক্যাম্পাসে ছিলাম, বন্ধু সবার সাথে একসাথে দেখা হবে, দেখা হওয়ার পর একটু আড্ডা দিব, এই আড্ডাটাই মিস করি মূলত। ঈদের বাড়িতে যাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে, বাট আমাদের পরীক্ষা, ঈদের বন্ধর পরেই পরীক্ষা, ওইটারও একটা প্রেশার আছে মোটামুটি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ এবার রয়েছে 3 স্তরে টিকিট চেকিং ব্যবস্থা। ব্যাপকভাবে চেকিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদায় স্টেশন অঙ্গনে বিনা টিকিটের যাত্রী খুবই কম, তেমন একটা পাওয়া যাচ্ছে না। ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আপ্রাণ চেষ্টা চলছে বলেও জানান তিনি। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকায় জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা বলছেন
পশুর বাড়তি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এ বিষয়ে আরো জানতে দিয়াবাড়ি হাট থেকে যুক্ত হব সহকর্মী মুনতাসির মামুন। মুনতাসির, আপনি তো পশুর হাটে আছেন, সেখানে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা অনেক অভিযোগ করেছেন, তাদের কি বক্তব্য জানাবেন? সোনিয়া যেমনটি বলছিলেন, এই দিয়াবাড়ি গরুহাটের দুপুর থেকে কিন্তু আসলে ক্রেতাদের আগমন হয়েছে এবং যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এই গরু যত সময় বাড়ছে ততই কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে এবং যদি বলি যে আসলে দামের কথা, দাম কিন্তু আসলে অনেকেই বলছেন বাড়তি, আবার অনেক ব্যবসায়ী বলছেন যে আসলে এবারে যে গরুর হাটের যে দাম, সেই দামটি কিন্তু আসলে গতবারের তুলনায় কিছুটা কম এবং যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে সময় গড়ার সাথে সাথে কিন্তু আসলে ক্রেতারা আসছেন, ক্রেতারা কিন্তু বলছেন যে আসলে তারা গরু দেখছেন এবং অনেকেই কিন্তু আসলে গরু অর্থাৎ 4 দিন আগে 5 দিন আগে থেকে কিন্তু গরু কেনা শুরু করেছেন এবং যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই হাটের সবথেকে বড় গরু যেটি রয়েছে সেটি দেখতে কিন্তু আসলে এই যে উৎসুক জনতা তারা কিন্তু এখানে ভিড় করেছেন এবং একটু ব্যাপারীর সাথে কথা বলার চেষ্টা করব আমরা যে আসলে এবারে আপনাদের যে গরু, এই গরুর দাম কেমন রেখেছে? সবে মাত্র আজকে এখানে আসছে। দাম মোটামুটি দেখা যাচ্ছে এবার গরু কম আছে, ইনশাল্লাহ ভালো হবে আর কি। সবাই পছন্দ করতেছে, বলতেছে যে দেই পছন্দ করি। রাজা বাবু বলছিলাম সোনিয়া যে আসলে এই রাজা বাবুকে ঘিরে কিন্তু আসলে উৎসুক জনতার ভিড় রয়ে গেছে কিন্তু এই যে দিয়াবাড়ির যে হাট, সেই হাটটিতে। এবং যদি আরেকটু বলার চেষ্টা করি যে আসলে ক্রেতারা যারা আছেন তারা কিন্তু আসলে দেখছেন যে আসলে এই গরুটিকে কিন্তু আসলে অন্যান্য গরুর তুলনায় কিন্তু আসলে অনেকটা বড় দেখা যাচ্ছে এবং এটি কিন্তু তারা ব্যক্ত করছেন। এবং আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে গরু দেখতে আসছো, কেমন লাগছে ভাই? ভালো লাগছে। এই গরুর দিকে মানে অন্যান্য গরুর থেকে তো এটা তো অনেকটাই বড়। হ্যাঁ ভাই বড়। সেই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? এটা দেখতেছি অনেক ভালো লাগছে, গরুটি এখন দেখা যাচ্ছে অনেক বড়, এটাই। এবং পিচ্চিকে নিয়ে আসছেন, গরু দেখতে কেমন লাগছে? হ্যাঁ গরু দেখতে খুবই ভালো লাগছে, আর পিচ্চিও সেই রাজা। তুমি কি কিনবা এটা? হ্যাঁ বলো কত তুমি? মুনতাসির, আপনাকে ধন্যবাদ। আবারও জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা ক্যারল নওরোকি। 50.89% ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। গেল 19 মাসের তাণ্ডবে প্রাণহানি ছাড়িয়েছে 54,400। এছাড়া গাজার উত্তরাঞ্চলের একমাত্র ডায়ালাইসিস সেন্টারেও ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। চলমান ও পরিস্থিতিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা। অন্যদিকে টানা বৃষ্টি, বন্যা ও ভূমিধসে লণ্ডভণ্ড ভারতের বিভিন্ন রাজ্য। সিকিমে তিস্তা নদীর স্রোতে ভেসে গেছে নির্মাণাধীন সেতু। এতে ওই অঞ্চলে আটকা পড়েছেন প্রায় 1500 পর্যটক। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল ও আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক মনোনীত করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে শুনানি শেষে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চে রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন। শুনানিতে অংশ নেয়া বিসিবির আইনজীবী জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনে নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সবশেষ সংবাদ দেখতে ফেসবুক, ইউটিউবে চোখ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।